কারো কাছে যাওয়ার দুটো পথ আছে, একটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করা আর মাঝে মাঝে সমালোচনা করা, সো দ্যাট সে আপনাকে কাছে ডাকে। রাজনীতিবিদদের সব কথাকে ঠিক আক্ষরিক অর্থে নিয়ে ফেলা ঠিক হবে না। তো ঝড় বৃষ্টি গরমের মধ্যে নির্বাচন হয় না। এই সরকারকে রেখে একটা গ্রুপ পাওয়ার এনজয় করার নানান রকম, কারণ একটা নির্বাচিত সরকার আসার সাথে সাথে তাদের সবকিছু শ্যাটার্ড হয়ে যাবে। সরকার কিন্তু পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে তাদের রোডম্যাপ হচ্ছে ডিসেম্বর থেকে জুন। এটা সংস্কারের উপর বা ঐকমত্যের উপর ভিত্তি করে হবে। ডিসেম্বরও হতে পারে, পরেও হতে পারে। কিন্তু এই যে বিএনপির মতো একটা বড় দল যে যখন কথা বলে আসে, আনুষ্ঠানিকভাবে কথা বলে আসে এবং যখন বের হয়ে বলে আমরা সন্তুষ্ট নই, একেবারেই সন্তুষ্ট নই, সেক্ষেত্রে আসলে জনগণের মধ্যে কি বার্তা যায়? ধন্যবাদ। শুরুতে একটা কথা একটু বলে রাখা ভালো, রাজনীতিবিদদের সব কথাকে ঠিক আক্ষরিক অর্থে নিয়ে ফেলা ঠিক হবে না। সারা পৃথিবীতে রাজনীতিতে রেটরিক থাকে। এই রেটরিক যে সবসময় শতভাগ ভুল তা না, কখনো কখনো একেবারে কোনো চিন্তা আপনার মাথায় নাই সেটা বলে দিতে পারেন, কখনো কখনো মাথায় যে চিন্তা আছে সেটা কিছুটা এক্সেজারেট করে বলতে পারেন, কখনো কখনো যে চিন্তা আছে সেটাকে ডাউনটোন করে বলতে পারেন। এরকম নানান কিছু পলিটিক্যাল পার্টিগুলো তাদের পলিটিক্সের স্বার্থে করে, এটাই নিয়ম। যেমন ট্রাম্প ট্যারিফ ঘোষণা করে দিয়েছে, আমার খুব ধারণা এটা যে ট্রাম্প জানতো এটা ধরে রাখতে পারবে না, গ্লোবাল সিস্টেমটা যেভাবে কাজ করে এভাবে আসলে এটা ধরে রাখা যাবে না। কিন্তু সে করলো কি, এর মাধ্যমে একটা পলিটিক্যাল গেইন, আমি এইটাই করে ফেলবো, একটা পলিটিক্যাল গেইন কিন্তু পেয়ে গেল তার যে ভোটাররা আছে তাদের কাছ থেকে। তো এইভাবেই পলিটিক্স কাজ করে সারা পৃথিবীতে, কম আর বেশি। এখন জনাব মির্জা ফখরুল যেটা বলেছেন, আমি ওনার ব্রিফিংটা দেখলাম, আবার ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ আমি পেলাম জনাব আসিফ নজরুল যখন ব্রিফ করলেন। ওনার ভাষ্য মতে মিটিং শেষ হওয়ার পর তার মনে হয়েছে যে বিএনপি কনভিন্সড। তাহলে যদি সেটা তাত্ত্বিকভাবে বলছে, যদি সেটা সঠিক হয়, বিএনপি ওখানে কনভিন্সড ভাব দেখিয়ে এসে বাইরে সন্তুষ্ট না একেবারেই, বেশ কঠোর ভাষায় বলেছে। এখন আমি আসলে আমার ইন্টারপ্রিটেশন কি, আমার টেক কি, জুন যদি আমাদের শেষ সময় হয়ে থাকে, জুন পর্যন্ত আসলে নির্বাচন যাবে না, এটা সবাই বোঝেন। কারণ বাংলাদেশে এরকম একটা গরমের মধ্যে নির্বাচনের একটা উদাহরণ হচ্ছে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়েছিল, পরে জুনে। তো ঝড় বৃষ্টি গরমের মধ্যে নির্বাচন হয় না। নির্বাচন সর্বোচ্চ আমার মনে হয় ইভেন মার্চও যাবে কিনা সন্দেহ আছে, কারণ রমজান আছে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি এর এরকম একটা সময়ের মধ্যে। আমি যেটা ধারণা করি এই পর্যন্ত যাওয়াও বিএনপি অ্যাকসেপ্ট করবে। কিন্তু যেটা হয় যে বললাম রেটরিক, আপনি সরকারের উপর একটা চাপ তৈরি করতে চাইছে। যে রনি যেটা বলল, এই সরকারকে রেখে একটা গ্রুপ পাওয়ার এনজয় করার নানান রকম, কারণ একটা নির্বাচিত সরকার আসার সাথে সাথে তাদের সব কিছু শ্যাটার্ড হয়ে যাবে। এই সরকারের বহু জায়গায় বহু বদলি তদবিরের সাথে কোনো দল, কিছু ব্যক্তি এভাবে জড়িত আছে। সুতরাং তারা চায় এই সরকারকে যতটা এক্সটেন্ড করা যায়। সে কারণে আমি মনে করি বিএনপি ইলেকশনটা যদি ডিসেম্বরের চাপটা ধরে রাখতে পারে এবং ক্রমাগত দিয়ে যেতে পারে, সেটা আর 1-2 মাস তারা অ্যাগ্রি করবে না, আমার কাছে সেটা মনে হয় না আর কি। যে আমরা এই রনে আপনি যদি একটু দেখেন, সেটা হলো এই 5 আগস্টের পরে আমরা আওয়ামী লীগের অবর্তমানে দুটো রাজনৈতিক দল, একটা বিএনপি এবং জামাত, আমরা এই বিএনপি জামাতের ইতিহাস আমরা জানি, তারা একসাথে যুগপথভাবে আন্দোলন করেছে এবং রাষ্ট্র ক্ষমতা ছিল। কিন্তু এই সময় এসে দেখলাম যে দুই দলের একটু টানাপোড়েন, উত্তেজনা, পরস্পর বিরোধী বক্তব্য, সেগুলো আমরা দেখেছি। কিন্তু সম্প্রতি আপনি খেয়াল করেছেন লন্ডনে বেগম খালেদা জিয়ার সাথে জামাত আমির দেখা করেছেন, তারেক জিয়াও সেখানে ছিলেন। এবং আজকে জামাত আমির যে বক্তব্য দিয়েছেন নির্বাচন নিয়ে, কিনা তারা বলেছে সংস্কারের পর নির্বাচন, কখনো কোনো রোডম্যাপ বা ডেডলাইন বলে নাই। এই প্রথম জামাত বলেছে যে আগামী রমজানের আগে তারা নির্বাচন চায়। দ্যাট মিনস ফেব্রুয়ারির মাঝামাঝির আগে নির্বাচন। বিএনপি এবং জামাতের মধ্যে দেখেন খুব বেশি কিন্তু টাইম ফ্রেমের খুব বেশি পার্থক্য নেই। এই জায়গায় কোনো রাজনীতি মানে খেলাটা কি আসলে, লন্ডন থেকে কি কোনো বার্তা আসলো? দেখেন, আপনার জামাতের রাজনীতি নিয়ে আমরা অনেকবার কথা বলছি। জামাত খুবই সংগঠিত একটা ফোর্স এবং খুবই পটেনশিয়াল ফোর্স, এবং এই ফোর্সটার গুরুত্বটা আপনার ধরেন যে নানাভাবে সমাজে আছে। কিন্তু কথা হলো জাতীয় রাজনীতির ক্ষেত্রে জামাত কিন্তু আপনার ধরেন 96 সালে জামাতের একজন খুব বড় নেতা এবং আমার পছন্দের মানুষ কামরুজ্জামান সাহেব একটা বই জেল থেকে লিখেছেন। তো কামরুজ্জামান সাহেব রাজনীতিভাবে খুবই প্রজ্ঞাবান লোক, আমার পছন্দের লোক। তো 1996 সালে জামাতের যে ভুল, ইভেন আপনার 8 সালের যে ইলেকশনের মধ্য দিয়ে
মহিউদ্দিন ফখরুদ্দিন আন্ডারে যে ইলেকশনের মধ্য দিয়ে আপনার আওয়ামী ফ্যাসিবাদের কায়েম হইল বাংলাদেশে, সেই ইলেকশনটা কিন্তু বিএনপিকে এক ধরনের ব্ল্যাকমেল করে জামাত গেছে এবং যাওয়ার মধ্য দিয়ে অ্যাচিভমেন্ট কি আওয়ামী ফ্যাসিবাদ 14 বছরের 15 বছরের একটা ব্রুটাল ফ্যাসিবাদ। তো ফলে জাতীয় রাজনীতির ক্ষেত্রে জামাতের স্টেক মানে জামাতের রাজনীতির ক্ষেত্রে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে জামাত 5 কদম আগাইলে 10 কদম পিছায়। এবং জামাতের পলিটিক্সটাকে আমি এটা বলি যে হলো প্রো স্টেট এন্টি নেশন, মানে সে অলওয়েজ ইস্টাবলিশ পার্টি। কিন্তু কারণ দেখেন আওয়ামী লীগের সময় তারা ব্রুটাল অত্যাচারের শিকার হয়েছে, জামাত শিবির ট্যাগ দিয়ে পিটে মারা একটা স্বাভাবিক ঘটনা বানাই ফেলছিল। তারপরে তারা এমন একটা ইমপ্রেশন দেওয়া শুরু করলো যে অ্যাজ ইফ তারাই ক্ষমতায়, মানে তারা ক্ষমতা এবং জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে তারা পাওয়ার স্ট্রাকচারে, এবং বিএনপি জামাতের ঐক্য নষ্ট হইলে কারা ক্ষতিগ্রস্ত হয়, তারা দীর্ঘদিন নিপীড়িত হয়েও, এটা বিএনপিরও এখানে বলার আছে, নিপীড়িত হয়েও তারা এটা শিখলো না, তারা বরং একটা প্রতিযোগিতায় লিপ্ত হইল। কে কাটছে খারাপ, কে টেম্পু স্ট্যান্ড দখল করে, কে সচিবালয় দখল করে, কে কত বদলি করে, এইটার প্রতিযোগিতায় লিপ্ত হলো এবং একজন আরেকজনের চরিত্র হননের একটা উলঙ্গ খেলা শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। অথচ আপনারা 15টা বছর নির্যাতিত হলেন, বিএনপি জামাত দুইটাই। এবং আপনাদের অনৈক্য শক্তিশালী করে আপনাদের শত্রুকে, আপনাদের দেশি শত্রু এবং আপনাদের পার্শ্ববর্তী বিদেশি শত্রুকে। ফলে এবং একটা ডেমোক্রেটিক এবং জামাতকে একটা ক্ষমতাধর শক্তি হিসাবে পৃথিবীর কোনো দেশ মাইনে নেবে না, ইন্ডিয়া তো মানবেই না। ইন্ডিয়া কোনোদিন বিশ্বাসও করবে না। এবং মাঝখানে শুনলাম কি ইন্ডিয়ার সাথে তারা আমাদের আমির বইলা হলো ফ্যাসিবাদ শব্দটা আমরা আর বলতে চাই না, শুনলে আমাদের কষ্ট লাগে। তো যাই হোক, এবং এক এক সময় এক এক কথা তারা বলতেছে। তো বলার মধ্যে দিয়ে যেটা হচ্ছে কি, তারা পলিটিক্যালি যে ঐক্যটা ধরে রেখে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে তারা যদি মনে করে যে তারা এককভাবে ক্ষমতায় চলে এবং এটা অ্যালাউ করবে গ্লোবাল জিও পলিটিক্সের হিসাবে, নো, এটা হবে না। তাহলে তাদের একটা মধ্যপন্থার রাজনীতি লাগবে। এন্ড অফ দ্য ডে এই মধ্যপন্থার রাজনীতির সাথে মার্চ করে জামাত যতখানি আগাবে ততখানি জামাতের বিকাশ হবে পলিটিক্যাল পাওয়ারের ক্ষেত্রে, সোশ্যাল স্ট্রাকচারের কথা বলতেছি না। তো সেটা হয়তো জামাত রিয়েলাইজ করতে পারছে টাইমলি, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হইলো দেখেন জামাতের তো নিবন্ধনের ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। তার নিবন্ধন যদি সে ইলেকশনের আগে হাতে না পায় তাহলে তাকে তো কোনো না কোনো দলের সাথে যার নিবন্ধন আছে তার মার্কার আন্ডারে ইলেকশনটা করতে হবে। সেক্ষেত্রে সে চাইলেও তো মেইন পলিটিক্যাল একটা ফোর্স আকারে মানে ইলেকশনের মাঠে হাজির হইতে পারতেছে না। তো সেক্ষেত্রে বিএনপির সাথে তার যে প্রতিযোগিতা, এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন এবং তার মধ্যে দিয়ে যে সন্দেহবাদ, এইটা আমি মনে করি এন্ড অফ দ্য ডে জামাতকে লুজার করছে। কিন্তু আমি এখনও আশাবাদী যে পলিটিক্সে অনেক ধরনের জায়েদ ভাই যেটা বললো র্যাটরিক্স থাকে, থাকে। তো জামাত বিএনপির মধ্যে আক্কেলমান যারা, তারা জানেন যে এই ঐক্যটা কত কস্টলি, এটার জন্য বিএনপিকে কী পরিমাণ মূল্য পরিশোধ করতে হয়েছে। বিএনপিকে বিএনপি একটা গালির নাম হয়ে গেছিলো, এবং বিএনপির মতো একটা মানে যারা একটা মধ্যপন্থার রাজনীতি করে, একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, গান্ধীবাদী পার্টি বলি আমরা, তো এই গান্ধীবাদী দলটাকেও একটা জঙ্গি তকমা নিতে হয়েছে। তো এই স্যাক্রিফাইসগুলো তো মনে রাখার দরকার আমাদের। এবং যেটা হলো আমাদের এখানে গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে জামাত যদি একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পারে, এখন তার প্রো এস্টাবলিশমেন্ট ন্যাক তার আছে, সেই এস্টাবলিশমেন্টের কাছাকাছি থাকতে চায়, কিন্তু সেই এস্টাবলিশমেন্টের কাছাকাছি থাকা মানেই কিন্তু আপনার রাজনীতি বিকশিত হচ্ছে এটা প্রমাণ করে না। তাইলে আওয়ামী লীগের রাজনীতি টিকা থাকতো। আপনার এস্টাবলিশমেন্ট টিকা থাকলে আপনার রাজনীতি টিকা থাকবে, নট নেসেসারি। আপনার এস্টাবলিশমেন্ট থাকলেও আপনার রাজনীতি না থাকতে পারে। ফলে রাজনৈতিক বিকাশটা কিভাবে করা যায় তার জন্য জামাতের একটা সোভার ওপেন মডেল বের করার আমার মনে হয় যে দরকার আছে। জি, ধন্যবাদ ডাক্তার জায়েদুর রহমান। আপনি জামাত এবং বিএনপির এখানে কোনো হিসাব নিকেশের বিষয় হয়ে দাঁড়ালো কিনা, বিশেষ করে লন্ডনের সাথে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকের পর এসে জামাতের যে বক্তব্য যেটা দেখেন নির্বাচন নিয়ে, আপনি এখানে কোনো রাজনৈতিক হিসাব নিকেশ দেখেন কিনা? থাকতেই পারে, তবে একটা জিনিস একটু বলে রাখা ভালো, আওয়ামী লীগের পতন এবং দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক ফোর্স হিসেবে আওয়ামী লীগের দুর্বল অবস্থায় থাকা জামাতের জন্য একটা বিরাট ঝুঁকি তৈরি করেছে। মানে জামাতের আসলে শক্তির জায়গাটা কি? 2001 সালে আসলে জামাত কেন বিএনপির সাথে বড় বার্গেইন করতে পেরেছে এবং এই বার্গেইনটা তারা পরে করে যেতে পেরেছে? ওরা তো 96 সালে নিজের শক্তিতে নির্বাচন করেছিল, 2টো সিট পেয়েছে। আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশে অ্যাভারেজ যে সিট আছে সেগুলো কনস্টিটিউয়েন্সিগুলোতে ভোটারের সংখ্যা হচ্ছে 3.5 থেকে 4 লাখ,
এক্সট্রিম আছে 2 লাখও আছে, 7.5 লাখও কিছু আছে, কিন্তু অ্যাভারেজ এটা। কেউ কেউ বলছেন জামাতের সিট মানে ভোট বেড়েছে, আমি কতদূর বেড়েছে যাচ্ছি না ওই তর্কে, কিন্তু ধরেন কোনো একটা সিটে জামাতে 50,000 ভোট ছিল, ওটা 60,000 হয়েছে, বা 30,000 ছিল, এটা 50,000 হয়ে গেছে, ও তো জিতবে না সিটে। ভোট বাড়লো, পপুলার ভোটের পার্সেন্টেজ বেশি দেখবেন, এবং দেখবেন জামাত নিজে এটা জানে, সেজন্য ওরা বারবার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটের কথা বলে। আচ্ছা, জামাত কেন ভ্যালুয়েবল ছিল? একটা হিসাবে দেখা গেছে 96 সালের নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের মধ্যে মানে সিটের জয় পরাজয় 100-র মতো সিটের সিদ্ধান্ত হয়েছে 20,000 ভোটের আশপাশে। সো জামাতে প্রায় কনস্টিটিউয়েন্সিতে 20-25,000 30,000 ভোট আছে। সো জামাতকে যদি সাথে নাও তাহলে আওয়ামী লীগকে পরাজিত করা যাবে, হাড্ডাহাড্ডি যখন লড়াই হয়। ওই অবস্থা কি এখন আছে? বিএনপিকে কি কেউ আছে একই রকম চ্যালেঞ্জ দিতে পারে? ফলে জামাতের ওই 20, 30, 40, 50,000 ভোট বিএনপির কাছে এখন আর আসলে ম্যাটার করে না। সো জামাতের এই একটা সিরিয়াস ইনসিকিউরিটির জায়গা আছে। এবং আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, জামাতকে এবার আলাদা নির্বাচন করতে দিয়ে জামাতের শক্তিটা সবার দেখা দরকার। বহুদিন বাংলাদেশে নির্বাচন হয় না, বিএনপিও তার ভবিষ্যতের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য জামাতের এক্স্যাক্ট শক্তি কতটুকু সেটা দেখা দরকার আছে। কিন্তু সমস্যা হয়েছে জামাত আসলে ওই পরীক্ষায় পড়তে চায় না। তারা মুখে মুখে যত কিছুই বলুক না কেন, আপনি কারো কাছে যাওয়ার দুটো পথ আছে, একটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করা, আর মাঝে মাঝে সমালোচনা করা, সো দ্যাট সে আপনাকে কাছে ডাকে। এখন বিএনপিও জামাতকে ফর দ্য টাইম বিং একটু কাছে ডেকেছে আমি মনে করি, কারণ ইলেকশনটা নিয়ে একটা কনফিউশন আছে। কারণ বিএনপির পরে তো ফর জামাত, এখন জামাতও যখন বলছে আগামী রমজানের আগেই নির্বাচন হতে হবে, সুতরাং সবচেয়ে বড় দুটো ফোর্স এখন আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশনের কথা বললো। সো বিএনপির এই সাপোর্টটা তো ফর দ্য টাইম বিং লাগছে। যদি এটা ইলেকশন নিয়ে কনফিউশন না থাকতো, আমি ধারণা করি জামাতের সাথে যে আলোচনা বা ইলেকশন নিয়ে কনফিউশনের কথাটা বলছেন কেন? খুব স্পেসিফিকলি কি আমরা দেখছি সরকারের দিক থেকে ইলেকশনকে বলা হচ্ছে আমরা আরও বেশি থাকতে চাই না, কিন্তু আমাদের লয় একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। পারিপার্শ্বিক কতগুলো ঘটনাকে আপনি একত্র করলে বুঝতে পারবেন যে ইলেকশনকে পেছানোর এক ধরনের চেষ্টা আছে, এবং সরকারের দিক থেকেও কিছু সায় আছে বলে আমি মনে করি। আবারও বলছি, সরাসরি না হলেও। যেমন ধরুন, কেউ কেউ বলছেন, গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা বলছেন যে একটা জাতীয় সরকার হতে হবে, এই সরকার, এবং ডক্টর ইউনূসকে চিফ রেখে 5 বছর ক্ষমতায় রাখতে হবে। এই আলাপ খুব গুরুত্বপূর্ণ লোকজন করেছেন, ইভেন্ট তৈরি করা হচ্ছে। এখন অনেক জায়গায় অনেক মানুষ, ধরুন প্রধান উপদেষ্টা ঈদের জামাতের পর লোকজনের সাথে হাত মেলাতে গেছেন, ওখানে ডক্টর ইউনূসের সরকার 5 বছর বলছেন, ঠিক আছে। কিন্তু যদি প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেই পোস্ট, ওটা নিয়ে কেউ গদগদ হয়ে যদি পোস্ট দেয়, সেটা যদি শেয়ার করেন, বা একজন হুজুর ওয়াজে সবাইকে মোনাজাত করাচ্ছেন, আল্লাহ ডক্টর ইউনূসের যতদিন হায়াত আছে ততদিন এই জমিনে যেন নির্বাচন না হয়, এটা যদি প্রেস সচিব শেয়ার করেন, উপরে বসে বলছেন আমরা ইলেকশন করবো, কিন্তু উনি এটা শেয়ার করছেন, মেসেজ কি যাচ্ছে? আচ্ছা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, একটু হালকা ঢঙেই বলছেন, পরে বলেন আমি তো বলি না মানুষের কথা, কিন্তু উনি ওনার নিজের মুখে বলছেন, রাস্তায় গেলে লোকজন এখন বলছেন যে আপনারা 5 বছর থেকে যান। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, একজন উপদেষ্টা ফরিদা আক্তার ক্লেম করেছেন যে সরকার নির্বাচিত না। কে বলল? এই যে নির্বাচিত সরকার, এটা ম্যান্ডেট আছে, কিন্তু এটা নির্বাচিত এই শব্দটা ব্যবহার করা কিন্তু আমি সব কিছু ওটার সাথেই ম্যাচ করে দেখতে চাই। ফলে আপনি যদি সব কিছু একত্র করেন, তাহলে আপনার কাছে মনে হতেই পারে যে এই ধরনের একটা চেষ্টা বা চিন্তা আছে, প্রধান উপদেষ্টা যাই বলুক না কেন, এবং সরকারের অভ্যন্তরে। এবার আমি আরেকটু পেছনে যাই, আমাদের অনেকের হয়তো মনে নাই, ডক্টর আসিফ নজরুল প্রথম বলেছিলেন সরকারের মধ্য থেকে যে 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে, ডিসেম্বরের মধ্যে। তখনই ধর্ম উপদেষ্টা এটা প্রতিবাদ করেছিলেন, যেটা সরকারের বক্তব্য না। এবং আমাদের সরকার, উনি বলছেন যে কেউ চেক করে নিতে পারেন, আমাদের সরকার যেহেতু শেখ হাসিনার পতনের কারণে এসছে, শেখ হাসিনার যতদিন মেয়াদ ছিল আমাদের সরকার ততদিন থাকবে। উনি অন রেকর্ডে কথা বলেছিলেন। সো সব কিছু যদি একত্র করেন, আপনার কাছে মনে হতে পারে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে। এবং বাইরে আমি আবার একটু খোলাখুলি বলে ফেলি, এনসিপি দলটা সামহাউ তারা ইন্ডিপেন্ডেন্ট, তাদের মতো একটা দল, কিন্তু এই দলটাকে সরকারের এক্সটেনশন হিসাবে মানুষ দেখেন, এবং তাদের কৃতকর্মের কারণে। রিসেন্টলি দেখবেন সরকারের সব কিছুকে তারা যেভাবে ডিফেন্ড করছে, মনে হচ্ছে যে এই সরকার শুধু তাদেরই। এখন এনসিপি কিন্তু বলেছিল, আমার মিস্টার নাহিদ ইসলামের একটা বক্তব্য নিশ্চয়ই মনে আছে, যে উনি রয়টার্সকে বলেছিলেন যে আইন শৃঙ্খলার অবস্থা যেটা, তাতে তো এই বছর নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখেন না।
সো এরকম অনেক কিছুকে যদি আপনি একত্র করেন তাতে মনে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে নির্বাচন নিয়ে সংশয় থাকবে। এবং বিএনপির আরেকটা ট্রমা যেহেতু আছে ১/১১ সময়কার ট্রমা, আপনি যতই ব্লেম করেন না কেন এই ট্রমাটা তো থাকতে পারে একটা দলের, তার উপরে তো মারাত্মক অত্যাচার নিপীড়ন হয়েছে, তার দল ভেঙে ফেলার চেষ্টা হয়েছে, সব কিছু একত্র করলে সেরকম একটা ইন্টারপ্রিটেশন করা যায়।